ও মা, আমার বউকে সুস্থ অবস্থায় এনে দাও। আমার পাখি আমার সাথে কথা বলছে না, কেমন নিথর দেহে পড়ে আছে। কেন, আল্লাহ কি আমাকে অদৃশ্য শক্তি দিয়ে পাঠিয়েছেন যে তোমার বউকে সুস্থ করে দিব? আম্মু, আমার নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে ওকে ছাড়া। আমি দম বন্ধ হয়ে মারা যাব। তখন বলছিলাম না, মেয়েটাকে নিয়ে যেও না, তোমার মাথা ঠিক নেই? এতটুকু মেয়ে কত মার খেতে পারে। তুমি কি ওর শরীরে আঘাত করেছো? শেষ কথাটা ভ্রু কুঁচকে বললেন। আরিশ চুপ হয়ে আছে দেখে উনি মুখ ঘুরিয়ে কড়া কণ্ঠে বললেন, তোমার বউ সে, তুমি কি করবে না করবে সেটা তুমি গিয়ে ঠিক করো। আরিশের মুখে অসহায়তা প্রকাশ পেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। হাঁটু গেড়ে মায়ের পা জড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আম্মু, আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করেছি জানি না। আমার বউকে আমার লাগবে, ওকে সুস্থ করে এনে দাও। ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি। কথাগুলো বলার সাথে সাথে ওর কান্নার তোপ ক্রমশই বাড়ছিল। দেখে সানজিদা খান এবার শক্ত খোলস ছেড়ে নরম হয়ে আসলেন। আরিশের এমন নাজেহাল করুণ অবস্থা দেখে উনি মনে মনে ভাবলেন, তার এত বড় ছেলেটা ওইটুকু খানি মেয়েটার জন্য কেমন অস্থির হয়ে পাগলামি করছে, কেমন বেহাল অবস্থা করেছে এতটুকু সময়ের ব্যবধানে। তাছাড়া তার গম্ভীর রাগী বদমেজাজি ছেলে কারো জন্য এভাবে কান্না করেছে হারিয়ে ফেলার ভয়ে। উনি বুঝলেন, অতিরিক্ত আসক্তি মানুষকে প্রবল কাঙ্ক্ষার করে দেয়, যার শিকার হয়েছে আরিশ। উনি এই কথাগুলো ভেবে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার শরীরে পোশাক নেই, যেটা পরে ছুটে এসেছো দেখতে বাজে লাগছে, রুমে গিয়ে লুঙ্গি পরে নাও। আমি ডক্টরকে ফোন দিয়ে আসতে বলছি। খানমহল জুড়ে নীরবতা বিরাজমান করছে। ছোটরা সব বড়দের আদেশে যে যার রুমে শুয়ে পড়েছে। যদিও তাদের মনে কৌতূহল হঠাৎ হলোটা কি। তখন আরিশ সানজিদা খানের কথায় রুম থেকে চলে আসতেই প্রায় ২০ মিনিটের মাথায় ওনাদের ব্যক্তিগত কাঙ্ক্ষিত ডক্টর আহিম হাওলাদার আসেন। হঠাৎ এই রাতে পরিচিত ডক্টর বাড়ি বয়ে আসতেই সবার দৃষ্টি সেদিকে যায়। বাড়ির কেউ তো অসুস্থ না, তাহলে ডক্টর এলো কেন? ভেবে ফাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই সানজিদা খান সবার উদ্দেশ্যে করা কণ্ঠে বলেন, অনেক রাত হয়ে গেছে, কালকে বাড়িতে বিয়ে, শরীর সুস্থতার জন্য সবাই গিয়ে শুয়ে পড়ো। ওনার কথায় কেউ আর কথা বাড়ালো না, নিঃশব্দে যে যার জায়গা ত্যাগ করলো। তবে মনে প্রশ্ন রয়েই গেল, ডক্টর আঙ্কেল কেন এলো? ওরা যে যার রুমে চলে যেতেই উনি ছেলের কুকর্মের কথা আর কাউকে জানালেন না। আর রাদিফ রোদের বিয়ের বিষয়টা লিমা খানেরই বলে দিয়েছেন কিছুক্ষণ আগেই। এতে বিনা বাক্যে রাজি হয়েছেন ওনার সেজোজা দেবর। সানজিদা খান ডক্টরকে নিয়ে আর দাঁড়ালেন না। আরিশের রুমে নিয়ে আসতেই আরিশ ডক্টরকে দেখে তেতে উঠে বলল, গরুর ঘাস কাটছিলেন নাকি? দেখছেন না আমার বউ চোখ খুলছে না, আমার সাথে কথা বলছে না? এত দেরি হয়েছে কেন? আরিশকে রেগে যেতে দেখে সানজিদা খান রুমের ভেতরে এসে চেয়ার টেনে ওনাকে বসাতে উনি চশমাটা ঠিক করে আর চোখে একবার আরিশের দিকে তাকালেন। এ ছেলের সম্পর্কে সে বেশ কথাই শুনেছে। এই ছেলের স্বভাব তার জানা। কিছুদিন আগে বাইক রাইডে হাতে ইনজিওর হলো, ওনার কাছেই গিয়েছিল। তখন ওনার আসতে সামান্য দেরি হওয়ার দরুন পুরো হাসপাতাল কাঁপিয়ে তুলেছিল। সেসব কথা ভেবে উনি শ্বাস ফেলে জ্যোতির দিকে তাকিয়ে ওর পালস চেক করতেই ওনার চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে উনি বলে ওঠেন, কি হয়েছে মেয়েটার সাথে? ওর পালস এত কম কেন? ডক্টরের কথায় আরিশের ডাইরেক্ট উত্তর। ও ডাইরেক্ট স্বীকারোক্তিতে ডক্টর পাশাপাশি সানজিদা খান কেসে ওঠেন। ছেলের মাথা কাজ করছে না, উনি বুঝতে পারছেন। তাই বলে আরিশ যে এভাবে উত্তর দেবে ওনার ধারণা ছিল না। ডক্টর আহিম কথা ঘুরিয়ে বলেন, ওনাকে অক্সিজেন দিতে হবে। ওনার শ্বাস প্রশ্বাস খুব দুর্বল হয়ে ওঠানামা করছে, পাশাপাশি চালান নেই। তাহলে দিচ্ছেন না কেন? আরিশের কথায় ডক্টর আহিম স্বস্তি ছাড়লেন। ভাগ্যিস আজ ওনার ব্যাগে অক্সিজেন মাস্ক ছিল। এই তো কিছুক্ষণ আগে উনি শ্বাসকষ্টের রোগী দেখতে বাড়ি বয়ে যাবেন করে মাঝপথেই খান বাড়ির ইমার্জেন্সি ফোন পেয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে এখানে আসেন। তাই তাড়াতাড়ি করেন লেদার ব্যাগের পাশ থেকে ছোট্ট অক্সিজেন কনসিস্টার মাস্কটা বের করে জুথির নাকে মুখে সেট আপ করে। ওর হাতে স্যালাইন লাগিয়ে বসে পড়তেই আরিশ জুথির গালে হাত রেখে ডক্টরের দিকে ভ্রু কুঁচকে বলল, আপনি কোন ডাক্তারি করেছেন? আমার বউ তো চোখ খুলছে না। এই দাঁড়ান, আপনি আবার কোটার ডাক্তার নয় তো? টাটা ডক্টরের হাতে যাবেন কেন? আপনার বউয়ের চোখ খুলছে না, সেটা আপনার এক্সপেন্স দেখার আগেই মনে ছিল না? আমি আমার বউয়ের সাথে কি করব সেটা কি আপনি বলে দিবেন?
ডক্টর আহিম আর কথা বাড়ালেন না। কোথা থেকে কোথা নিয়ে যাবে এই ছেলে কে জানে, তাই দ্রুত চলে যাওয়ার জন্য সানজিদা খানের দিকে তাকিয়ে বললেন, মিসেস খান, আমার একজন শ্বাসকষ্ট রোগী দেখতে যাওয়ার কথা আছে, সেখানে যেতে হবে। ওনার জ্ঞান হয়তো 24 ঘন্টা পর ফিরবে। শরীরের ব্যথার জন্য ওষুধ দিয়ে গেলাম, জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন। হুম। সানজিদা খানের সম্মতি পেয়ে আহিম উঠে দাঁড়ালেন। অতঃপর ব্যাগ পাতি গুছিয়ে নিঃশব্দ চলে গেলেন। ডক্টর আহিম চলে যেতেই সানজিদা খান শ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে বললেন, ডক্টর কি বললো শুনেছো? আশা করি মেয়েটার জ্ঞান ফেরানোর জন্য ওর ওপর চাপ তৈরি করবে না। বলে উনি আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেলেন। সানজিদা খান চলে যেতে আরিশ জুথির মাথাটা উরুর উপর রেখে ওর কপালে চুমু খায়। ঠোঁট কামড়ে কান্নাটাকে সংবরণ করার চেষ্টা করল, তবে তাতে সে সফল হয়নি। তার পুরুষালী চোখ দুটো লাল হয়ে জলে টইটুম্বুর হয়ে আছে। কখন জানি টুপ টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হলো তাই 2 ফোঁটা 3 ফোঁটা নয়, ঝরঝর করে বৃষ্টির মতো স্রোত বইতে লাগলো ওর দু চোখ থেকে। মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বরে দুটো লাইন। আর ঠোঁটে ঠোঁট চেপে হাত দুটো মুষ্টি বদ্ধ করে চোখ দুটো বন্ধ করে নিল। মাথাটা গিয়ে ঠেকলো খাটের হেডবোর্ডের সাথে। তখনও তার বন্ধ চোখ থেকে আপনা আপনি পানি ঝরছিল। ভারী নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে ওভাবে আর বসে থাকতে পারল না। তৎক্ষণে উঠে দাঁড়ালো। ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি নিজের। আরিশ 1 পা 2 পা পিছিয়ে হঠাৎ করে মুঠিবদ্ধ ডান হাত দ্বারা দেয়ালে আঘাত করতেই ঘুষিটি দিয়ে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার ওপর। সাথে সাথেই সেটা ফাটল ধরায়। আরিশের পরবর্তী আবারও তীব্র ঘুষি পড়ায় সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সেখানের কাজ ঢুকে গেল আরিশের ডান হাতের তালুতে। সাথে সাথে কাজ ঢুকে যাওয়া জায়গা থেকে গরম তরল রক্ত বেরিয়ে আসলো। সেদিকে কোনো খেয়াল দিল না আরিশ। কাজ ঢুকে যাওয়া হাতটা পরপরই একই জায়গায় ঘুষি দিতেই তালুটা প্রায় থেতলে গেল। তবেই সে শান্ত হলো। এই হাতটা দিয়ে সে তার কলিজা পাখিকে আঘাত করেছে, তাহলে এই হাত সুস্থ থাকুক সে সেটা কি করে হতে দেয়? তাই তার ও শাস্তি পাওয়া উচিত। ঘড়ির কাঁটা টিকটিক করে সময়ের পর সময় শেষ হয়ে কেটে গেছে 3টা দিন। যুথের সেন্স এখনও ফেরেনি। সে এখনও ওভাবে নিথর দেহে পড়ে আছে। তবে এই 3 দিনে ঘটে গেছে অনেক কিছু। আরিশের অতিরিক্ত পাগলামি, খাওয়া দাওয়া ছেড়ে দেয়া, সারাদিন রোম বন্দী হয়ে যুথির পাশে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকা, সবই যেন ওর অজানাই রয়ে গেল। আজ 3 দিন পর যুথির শরীর মৃদু নড়ল। হাতে পায়ের আঙুলগুলো হালকা হালকা জেগে জেগে উঠল। বেশ সময় এমন হতেই যুথি এপাশ থেকে ওপাশ ফিরতেই আস্তে আস্তে করে চোখ দুটো মেলল। চোখ দুটো মেলার সাথে সাথে আবারও বন্ধ করে নিল। অতঃপর আস্তে আস্তে করে আলোর সাথে একটু একটু করে চোখ দুটো মানানসই করে তাকাতেই ওর সাথে হওয়া ঘটনাটা কিছুই ওর স্মরণে এলো না। তবে মাথাটা ওর খুবই ভারী লাগছে। পরপর দুটো সজাগ হওয়ার বড় নিঃশ্বাস নিয়ে নিল। যুথি ওভাবে কিছুক্ষণ শুয়ে রোমের দিকে চোখ বুলাতেই দেখলো এটা পরিচিত একটা রুম, যেখানে থাকতে তার ভীষণ ভালো লাগে, স্বস্তি ফিল হয়। কিন্তু আজ যেন তার উল্টোটা হলো। রুমটা আরিশের স্মরণে আসতেই তখনের ঘটনা মস্তিষ্কে টনক নাড়ল। সাথে সাথে ওর চোখে পানি জড়ো হয়ে গেল। অভিমানের পাল্লাটা হলো দ্বিগুণ ভারী। যুথি চোখের পানিটুকু মুছে বিছানা থেকে উঠতে নিলে শরীরে ব্যথা অনুভব করল। মনে হলো ওর 2 পা অবশ হয়ে আছে। হবে না কেন? সে সময় আরিশের করা কাজগুলো কি সে ভুলে গেছে? একদমই না। তার জন্যই তো তার শরীরটা এত ব্যথা। তবুও হাল ছাড়ল না। কোনো রকম ঠেলে ঠুলে উঠে পা দুটো মেঝেতে রাখবে, ঠিক তখন আরিশ বারান্দা থেকে রুমের মধ্যেই আসছিল। তখন বিছানার দিকে তাকাতে যুতিকে এভাবে নামতে দেখে দ্রুত পায়ে হেঁটে ওর পাশে বসে ওকে টেনে সজোরে বুকের সাথে চেপে ধরে বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, মো, আমার জান, আবার শোনা, তোর সেন্স এসেছে, আমাকে ডাকলি না কেন? যুথি আরিশের হঠাৎ এমন কাজে কিছুক্ষণ স্তব্ধ থাকলো। অতপর ওকে ওর নরম হাত দ্বারা ঠেলে সরানোর চেষ্টা করতেই আরিশ নিজেই সরে গেল, তার মুখ কি করতে চায় দেখার জন্য। আরিশ যুথিকে ছেড়ে দিতে যুথি ওর দিকে না তাকিয়ে এক হাত বিছানায়, অন্য হাত আরিশের উরুর উপর ভর করে উঠে দাঁড়ায়। সামনে 1 পা বাড়াতেই মাথায় চক্কর দেয়। শরীরের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে তৎক্ষণে আরিশ শক্ত হাতে ওকে ধরে পুনরায় বিছানায় বসিয়ে ওর পায়ের কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে। ওর হাত দুটো ওর হাতের মধ্যে নিয়ে চাপা কণ্ঠে বলল, সমস্যা কি? আমাকে দেখতে পাচ্ছিস না? যুথি আরিশের কথায় তখনও মুখ অন্যদিকে ঘুরিয়ে চুপচাপ বসে আছে দেখে আরিশ একটু জোরেই বলল,
কিছু জিজ্ঞেস করছি তো, উত্তর দিচ্ছিস না কেন? আরিশের ধমক দেওয়া কথায় যুথি হালকা কেঁপে উঠল। তবুও সে আরিশের দিকে চাইল না। যুথি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে দেখে আরিশের মেজাজ তুঙ্গে উঠে গেল। আজ 3 দিন পর প্রেয়সী তার সামনে বসে, অথচ তার সাথে কথা বলছে না। এটা সে মানতে পারল না। আরিশ উঠে বিছানার ওর পাশে বসে যুথিকে টেনে ওর দিকে ঘুরিয়ে দু হাত দ্বারা ওর দুগালে হাত রেখে দুগালে ঠোঁটে চুমু খেয়ে বলল। কি হয়েছে বল আমাকে। যুথি তখনও ওর দিকে না তাকিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। দেখবে না সেই পুরুষকে, যে পুরুষ ওকে বিশ্বাস করে না, যে পুরুষ ওর অভিমান বোঝে না, তাকে আর লাগবে না। যুথি কোনোভাবেই ওর কথার রেসপন্স করছে না দেখে রাগে ওর মস্তিষ্ক টনটন করে উঠল। রাগ সংবরণের জন্য জোরে জোরে নিঃশ্বাস ফেলে ওর বাহু চেপে বলল। মুখ কি বোবা হয়েছে? জিজ্ঞেস করছি, গায়ে লাগছে না? সমস্যা কি? কথা বলছিস না কেন? যুথি আরিশের চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আস্তে করে বলল। ব্যথা লাগছে আমার, ব্যথা পাচ্ছি তো। আরিশ শ্বাস ফেলে আস্তে করে ওর বাহু ছেড়ে ওর হাত দুটো ওর হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল। তুই তো কিছু খাসনি, আমি খাবার নিয়ে আসছি। আমি গোসল করব। মানে? তোর মাথা ঠিক আছে? তোর শরীরে জ্বর আর এখন তুই গোসল করবি? যুথির বেশ মেজাজটা খারাপ হলো। এই লোক নিজে ওর সাথে এসব করে এখন বলছে গোসল করবে, সেটার মানে। তাই চোখ দুটো বন্ধ করে আস্তে করে বলল। বললাম তো গোসল করব। সম্ভব না, জ্বর উঠবে। আমি শুয়ে নিব। হাফ ফুট কথা গায়ে লাগে না? আরিশ আবারও ধমক দিয়ে কথা বলছে দেখে কণ্ঠটা নিচু করে আস্তে বলল। ওসব করার সময় মনে ছিল না। আরিশ এবার বুঝলো ও এত করে গোসল কেন করতে চাইছে, তাই বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল। আজ করার প্রয়োজন নেই, শরীর ঠিক হলে জ্বর নেমে গেলে করে নিস। নোংরা লোক। যুথি আরিশের প্রতিটা কথার উত্তর অন্যদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে দেখে আরিশের মুখটা চেপে ওর দিকে ঘুরিয়ে বলল। আমি সেটাই। যুথি বুঝলো এই লোকটা যতক্ষণ ওর সামনে থাকবে কোনোভাবেই ওকে পবিত্র হতে দেবে না, তাই আস্তে করেই বলল। আমার খিদে পেয়েছে, খাবার নিয়ে আসুন। ঠিক আছে, তুই এখানে বসে থাকবি, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসবো। হুম। খানবাড়ির মহল জুড়ে রান্নাবান্নার ব্যস্ততা। জামাই আদর বলে কথা, আজ রিসেপশনের পর ইভাকে ফের আনা হবে। যদিও যুথির বিষয়টা সবার মাথায় ছিল, তবুও বাড়ির একটা নিয়ম ধরে রাখার জন্য সবাইকে সবটা ম্যানেজ করার জন্য করতে হচ্ছে। ক্ষণে ক্ষণে ওনারা এই 3 দিন বারবার গিয়ে ওকে দেখে এসেছে যুথির জ্ঞান ফিরেছে কিনা। আর বেশিও চিন্তা হয়নি, আর সব সময় ওর পাশে ছিল বলে। তাই ইভার বিয়ের কার্যকাজ কোনোথায় কমতি না হয়, সবাই সেটা খেয়াল রেখেছে। ও যেন কারো কর্মের জন্য কোনো জায়গায় ছোট না হয়। তখন আরিশ যুথির জন্য খাবার আনতে নিচে আসতেই যুথি তাড়াতাড়ি করে কোনো রকম শরীরের শক্তি সঞ্চয় করে ছোট ছোট পা ফেলে কাভার্ডের কাছে এসে কালো পিঙ্ক কালারের কম্বিনেশন করা কুচি দেয়া গোল ফরক, পাশাপাশি প্যান্ট কাট সালোয়ার মিলি প্রয়োজনীয় সব কিছু বের করে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজাটা নক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যুথি ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে পরপর দুটো ঢুক গিলে হাতের জামা কাপড়গুলো শাওয়ার রডের উপর রেখে তাড়াতাড়ি করে বাথটবের পাশে রাখা বালতিতে পানি ছেড়ে বালতি ভরে নিল। নিয়মকানুন অনুযায়ী গোসলটা তাড়াতাড়ি শেষ করে তোয়ালে দিয়ে ভেজা শরীর মুছে ভেজা কাপড় চেঞ্জ করে সালোয়ারটা পরে নিতেই ঠাস ঠাস করে ওয়াশরুমের দরজায় কড়াঘাতের শব্দে যুথি তৎক্ষণাৎ কেঁপে উঠল। ততক্ষণে আরিশ ওর সর্বশক্তি দিয়ে দরজাটা ধাক্কাতেই যুথির মনে হলো এখনই দরজাটা ভেঙে ওর শরীরে পড়বে। ভয়ে ওর মুখ থেকে কথাও বের হচ্ছে না। আরিশ নিচে গিয়ে সোজা হেলদি খাবারের প্লেট নিয়ে আবারও উপরে আসতে নিলে সানজিদা খান ওকে পিছু থেকে জিজ্ঞেস করলেন। এভাবে ছুটে আসলে এখন আবার যাচ্ছ কেন? আম্মু, আমার বইয়ের সেন্স ফিরেছে। শুক্রিয়া। আরিশ আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে আসতেই বিছানায় যুথিকে দেখতে না পেয়ে ভ্রুকুসকে খাবার প্লেটটা নতুন আনানো ড্রেসিং টেবিলের ওপর রেখে চারপাশ তাকাতেই ওর কানে আসে ঝপঝপ পানির শব্দ। আরিশ এটা শুনে আরেকটু ওয়াশরুমের কাছে এগোতেই ওর হাত দুটো আপনা আপনি মুঠিবদ্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার নিজ নারী আবারও তার কথার অবাধ্য হয়েছে, আরিশ পরপর চোখের পল্লব ফেলে রাগী নিঃশ্বাস ফেলে একটু জোরেই ওয়াশরুমের দরজাটা ধাক্কা দেয়। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে দরজা ভেঙে ফেলার মতো দাঁত কিরমির করে ধাক্কা দিয়ে মনে মনে আওড়ালো। অবাধ্য বেয়াদব নারী, যেই জিনিসটা মানা করি সেটা করতেই হবে।
ওদিকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে জুথি শৈলের তোয়ালে পেঁচিয়ে ভয়ে ভয়ে তুতলিয়ে বলল, আমার হয়ে গেছে তো, এই একটু পরেই বের হচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো? বললাম তো বের হচ্ছি। তোর বের হওয়ার গোষ্ঠী গিলাই, তুই এই মুহূর্তে দরজা খোল, আর নয়তো। কি আর করার, জুথির মারের ভয়ে এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে দিতেই আরিশ হুমড়ি খেয়ে ভেতরে এসে ওকে কিছু বলবে তার আগে জুথি তোয়ালেটা বুকের কাছ থেকে খামছে ধরে। অন্য পাশ ঘুরে যেতেই ওর হলুদ ফর্সা শরীরে পানির ফোঁটায় আরিশের চোখ চিকচিক করে ধরা দিল। মুহূর্তেই আরিশের রাগ গলে পানি হয়ে গেল। হঠাৎ করেই ওর শরীর কেমন কাঁটা দিয়ে উঠল। মনে হলো ওর নাক পাশাপাশি ফিল্টারামের অংশটা মুহূর্তেই ঘামে ভিজে উঠছে। ওর এটা মনে হতেই দ্রুত ডান হাত দ্বারা নাকের ডগার পাশাপাশি ফিল্টারামের চিকচিক করা ঘামগুলো মুছে পরপর ঢোক গিলে নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমার দিকে ঘুর। যদিকে একইভাবে পেছনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ফের কিছু না বলে নিজেই ওর সামনে যেতে যদি আবারও ঘুরে অন্য পাশ হতে নিলে তৎক্ষণে আরিশ ওকে ধরে ওর দিকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে বলল, গোসল করতে নিষেধ করেছিলাম না? যুথি আরিশের কথায় কি উত্তর দেবে? ওর হাত পা সহ ঠোঁট জোড়াও মৃদু কাঁপছিল ওর ভয়ে। যুথির চোখ বন্ধ, ঠোঁটের পাশাপাশি পিসিগুলোও মৃদু কাঁপছিল। ঠোঁটের নিচের তিলটা যেন পানির ছোঁয়ায় ওর চেহারায় আকর্ষণীয়টা ক্ষণে ক্ষণে বাড়িয়ে তুলছিল। এটা দেখে আরিশ আর নিজেকে সামলাতে পারল না। তৎক্ষণে যুথির কাপা ঠোঁট দুটো নিজের ঠোঁট দুটোর সাথে মিশিয়ে নিল। গুনে গুনে 2 মিনিট শেষ হতেই যুথি নিজের থেকে আরিশকে ঠেলে সরাতে চেষ্টা করলো। আরিশ নিজেই ওর ঠোঁট ছেড়ে দিল। আরিশ ঠোঁট ছেড়ে দিতেই যুথি স্বস্তির নিঃশ্বাস ছাড়ার উদ্যোগে বড় করে নিঃশ্বাস টানতেই আরিশ ওকে টেনে বুকের সাথে জড়িয়ে বলল, আমাকে পাগল করার জন্যই হয়তো হার্ট কুইনের জন্ম। এখন আমি এটা হারে হারে বুঝতে পারছি। আরিশ ওকে এভাবে জড়িয়ে ধরতেই যুথি ওকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, জামা পরবো। যুথির কথা শেষ না হতেই আরিশ ওকে ছেড়ে ওর 2 বাহুতে হালকা হাত রেখে বলল, দে, আমি পরিয়ে দিচ্ছি। একদম না, আমি পরে নিতে পারবো, নির্লজ্জ লোক। শেষ কথাটা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। কিন্তু আমি যে তোকে পরিয়ে দেবই। যুথি আরিশের তারা কথা শুনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, এখন কি আপনি আমার ইনারও পরিয়ে দেবেন? তুই চাইলে দিতে পারি। হ্যাঁ, নয়, হ্যাঁ। অসভ্য নির্লজ্জ লোক। আরিশ আর তার অবাধ্য নারীর কথা শুনল না। নিজ হাতে ওকে জামা পরিয়ে কোলে তুলে ওয়াশরুম থেকে বের হতে নিলে যুথি নামার জন্য বলে উঠল, আরে নামান আমাকে, ভেজা জামা কাপড়গুলো ধুবো তো। তোকে ধুতে হবে না। কথাটুকু শেষ করে ওকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে তোয়ালে দিয়ে ওর চুলগুলো নিজ হাতে মুছে দিয়ে হেয়ার ড্রায়ারটা এনে চুলগুলো শুকিয়ে নিল। অতঃপর আবারও ওকে কুলে তুলে বিছানার উপর বসিয়ে খাবার প্লেটটা নিজ হাতে তুলে ওর মুখে খাবার দিতেই জুতি সেটা আরিশের হাত থেকে এনে নিজ হাতে খেতে খেতে আস্তে করে বলল, প্রয়োজন নেই। যুথির খাবার অর্ধেক শেষ হতেই মোমেনা খান আরিশের রুমে আসেন। যুথির সেন্স ফিরেছে শুনে উনি এই 3 দিন এই রুমে মেয়েকে দেখতে বেশ কয়েকবারই এসেছেন। তার বড় মেয়ের বিয়ে, তাই বলে মেঝো মেয়ের খেয়াল রাখবে না এমনটা তিনি নন। হতে পারে ভালোবাসাটা একটু অন্য 2 মেয়েকে উনি বেশি দেন, তাই বলে এটা নয় যে মেঝো মেয়েকে ভালোবাসে না, ওকেও সে ভালোবাসে। মেয়েকে খাবার খেতে দেখে ওর পাশে এসে বসে বললেন, শরীর কেমন লাগছে তোমার? মোটামুটি আম্মু। খাবারগুলো সম্পূর্ণ শেষ করবে। হুম। শরীর ভালো লাগলে আমার রুমে এসো, তাকে দেখলে ভীষণ খুশি হবে। আচ্ছা। ওনার শেষ কথা না বুঝেই উত্তর দিল। উনি বেশ কিছুক্ষণ যুথির সাথে কথা বলে নিজের রুমে চলে যেতেই ডিম সিদ্ধ অন্য হাতে গ্লাস ভর্তি দুধ নিয়ে হাজির হলেন সানজিদা খান। সানজিদা খানের হাতে এসব দেখে যুথি ঢোক গিলে আর চোখে আরিশের দিকে একবার চাইল। তৎক্ষণে সানজিদা খান হাতে আনা খাবারগুলো টেবিলে রেখে যুথির পাশে বসে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, কেমন লাগছে তোমার শরীর আম্মু? জি মা, মোটামুটি। তোমার সাথে আমার কথা আছে। বলো। সানজিদা খান আরিশের দিকে তাকাতেই দেখে ও ওদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে সানজিদা খান একটু চাপা কণ্ঠে বললেন, আমার ওর সাথে কিছু কথা আছে, তুমি বরং এখন এই রুম থেকে যাও। বললে আমার সামনেই বল, আর নয়তো আমি কোথাও যাব না। ঠিক আছে, তো দাঁড়িয়ে থাকো এখানে, আমি বরং আমার রুমে নিয়ে যাই।
সানজিদা খান কথাটা বলতেই আরিশ বিনা বাক্যে রুম থেকে বেরিয়ে গেল। আরিশকে চলে যেতে দেখে সানজিদা খান মনে মনে আওড়ালেন। তুমি যেমন তোমার সাথে ঠিক তেমনই চলতে হয়। ভেবে উনি জুথির দিকে ঘুরে আদেশের সুরে বললেন, তোমাকে যেমন বলবো তুমি সেভাবেই চলবে। কি পারবে তো?